আমরা মহেশখালীতে একটা বড় রিফাইনারি করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং আরেকটা রিফাইনারি করার জন্য আমাদের প্রস্তুতি আছে পায়রাতে, পটুয়াখালী পায়রাতে। কিন্তু একটা রিফাইনারি আপনার তৈরি করবো বললেই তো হয়ে যায় না। ওই রিফাইনারি গুলোর জন্য যারা ইনভেস্টর তাদেরকে ডাকা, এবং তারা, আপনি জানেন যে এখন কিন্তু রিফাইনারিতে ইনভেস্টমেন্টের অনেক রকম প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা বলতে পরিবেশগত, যে ফসিল ফুয়েলে কিন্তু এখন কেউ ইনভেস্ট করবে না আপনাকে সহজে। ফসিল ফুয়েল থেকে মানুষ এখন রিনিউয়েবল এনার্জিতে চলে যাচ্ছে, এটাই হলো পলিসি। কাজেই এই ইনভেস্টমেন্টটা কিন্তু সহজ না, তা না হলে কিন্তু এই ইনভেস্টমেন্ট আরো আগে হয়ে যেতে পারে। তারপরেও আসলে আমি বলবো যে স্যারকে আমি অনুরোধ করবো যে আমরা কিভাবে এই যে ERL বা স্যার আমরা যেটা করতে যাচ্ছি এটা কেন এতদিন আমরা করতে পারি নাই, স্যার এটা আরো ভালো বিশ্লেষণ করে বলতে পারবে। তবে আপনাকে আশ্বস্ত করতে চাই, সরকার কিন্তু এই মুহূর্তে মানে আরেকটি রিফাইনারি করার জন্য অনেক বড় আয়োজন আমাদের হয়েছে। সম্ভবত মহেশখালীতে এটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু আমাদের যেটি লাগবে, জায়গা যে বিডির আওতায় যে কাজটা করছে গভীর সমুদ্র বন্দরে, সেই যেটির কাজ শুরু হলে পাশাপাশি আমরা ওখানে জায়গাও বরাদ্দ রেখেছি। সেখানে আমরা প্রায় 10 লক্ষ মেট্রিক টন প্রসেস করা যায় এইরকম একটি রিফাইনারি। কারণ এখন কিন্তু এই যে 1 লক্ষ 2 লক্ষ ফিজিবল না, ইভেন 5 লক্ষ ফিজিবল না, এটা 7 to 10 মিলিয়নে যেতে হবে সেরকম একটা রিফাইনারি করার জন্য। এটা হয়তো বিদেশি বিনিয়োগকারী পুরোপুরি বিনিয়োগ করবে, তারা আমাদের প্রয়োজনীয় তেলটা দিবে, বাকিটা বিদেশে রপ্তানি করবে, এই সুযোগ থাকবে। কারণ সব আমরা নিতে পারবো না, তেল প্রয়োজন হবে না, সেরকম একটা পরিকল্পনা কিন্তু সরকার জ্বালানি কমিশন থেকে অনেকের সাথে আলোচনা প্যারালালি চলছে, হয়তো যে কোনো সময় সেটি আলোচনা দেবে। ধন্যবাদ। আমরা সেকেন্ড টাইম এটা করলাম 15 বছর লাখ, কিন্তু আমরা 2020-2021 অর্থ বছরে করেছিলাম। তখন ছিল আমাদের ক্রুডের প্রসেসিং ছিল 15,14,000 টনের মতো, যেটি আমরা এবার 15,35,000 আমরা সর্বোচ্চ গেলাম। তো আমরা আশা করি এটি আমরা যেটা করেছি এটা আমরা চলে দেবো আমাদের যারা পরবর্তী জেনারেশন এমপ্লয়ি আছে তারা হয়তো আগামী 2-3 বছরের মধ্যে আপনি আবার ইনভাইটেড হবেন যে পরবর্তীতে 35-এরও বেশি এই সক্ষমতা আমাদের আছে। আমরা টেকনিক্যালি আমরা কিছু ইউনিটের আপগ্রেডেশনও করেছি, যেটি আমরা কেন পাচ্ছি। আমাদের এখানে একটা এরো কন্ডেন্সার একটা ইউনিট আছে, যেটির সক্ষমতা আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা আমরা একটু বৃদ্ধি করেছি। এতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রসেসিং এর যে সর্বোচ্চ লেভেলে যে আমরা সবসময় ট্রিট করি, এটি আমরা খুব সহসায় এবং সুন্দরভাবে করতে পারছি। তো এই সব কিছু বিষয় নিয়ে এটা হয়েছে। ধন্যবাদ আপনি প্রসঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম এটিএম পোহা, আমি দৈনিক কর্ণফুলী সহকারী সম্পাদক। আমি আপনাদের বক্তব্য শুনে একটু হতাশ হলাম যে 57 বছরেও আমাদের পুরনো যন্ত্রপাতি দিয়ে আমাদেরকে এত বড় একটি আধুনিক রিফাইনারি ফ্যাক্টরি চালাতে হচ্ছে। তো আমরা এত বছর পর্যন্ত, বিশেষ করে গত 15 বছর, যে আমরা যে উন্নয়নের পিএইচডি শুনলাম সেটা কি সবই ফলস শুনলাম? একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের আজকের যে অর্জন 15,35,000 মেট্রিক টন, এটা তো আমাদের জ্বালানি খাতের মাত্র আমাদের যে চাহিদা তার 20%। তা আমরা কখন, এটা না জানার কিছু নাই বা এটা আমরা গোপন করারও কোনো বিষয় নাই। রিফাইনারি করতে পারবে, কিন্তু সরকারের এখন পর্যন্ত নীতিমালা যেটা, সেই নীতিমালায় আপনি রিফাইনারি করেন, কিন্তু সমস্ত প্রোডাক্ট আপনাকে বিপণন করতে হবে বিপিসির মাধ্যমে, সরকারের কাছে বিক্রি করতে হবে, এটা আপনি নিজে বিক্রি করতে পারবেন না। এখন পর্যন্ত এরকম ভাবে চলছে। তবে আপনি আপনার পরের প্রশ্নটা যেটা বলেছেন যে এই যে তলদেশ যে পাইপ লাইন, এই বিষয়গুলো তো যারা রিফাইনারি করবে তারা কস্ট ইফেক্টিভ করার জন্য কিভাবে তেল আনবে বা পরিবহন করবে বা আমাদেরকে দিবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কাজে এখানে সরকার, আমি মনে করি যে এখানে কোনো সরকারের আইনের ব্যত্যয় হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওটা অতীত এবং ERL এর রিকোয়ারমেন্ট আমি 10 মাস এই কোম্পানির সাথে জড়িত আছি। প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে। আমাদের নকশা, ডিজাইন সব কমপ্লিট, এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে। আমরা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই সক্ষমতা দেয়, যেন অচিরে আমরা এই কাজটা শেষ করতে পারি। ধন্যবাদ।